সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো আজকেও আমরা একটা প্র্যাকটিস সেট নিয়ে এলাম। এর আগেও প্রায় 6টা থেকে 7টা প্র্যাকটিস সেট আমরা আলোচনা করেছি। আজকেও একটা প্র্যাকটিস সেট নিয়ে আসি। যেই প্র্যাকটিস সেটটা কিন্তু সামনের যে কোনো এক্সাম, সে WP কনস্টেবল বলো, রেল পুলিশ বলো, জেল পুলিশ বলো, একই সঙ্গে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং সেই সঙ্গে CHSL, সামনের যে এক্সামগুলো রয়েছে যেখানে জিকে থাকবে সব এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই মুহূর্তে যারা লাইভে রয়েছে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা এবং কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। যারা লাইভে রয়েছে কাইন্ডলি একটু জানাও কমেন্ট বক্সে। সেই সঙ্গে একটু বলবো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ একজন একটু শেয়ার করে দিও, যাতে বাকিরাও তাহলে জানতে পারবে যে ক্লাসটা শুরু হয়েছে বলে। রাজু পান্ডে ক্লিয়ার আসছে বলছো, থ্যাংক ইউ রাজু। আচ্ছা, একটু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু এই লিঙ্কটা একটু শেয়ার করে দাও। অতনুগিরি, আচ্ছা এই মুহূর্তে আমার সঙ্গে লাইভে রয়েছো অতনুগিরি, রাজু পান্ডে, সেই সঙ্গে আর দুজন কে কে রয়েছে দেখা যাচ্ছে না। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এই গরমের মধ্যে। আমি খুব ভালো আছি, এখন ভালো আছি অবশ্যই। গুড মর্নিং সবাইকে। যদিও যে রোদ যে গরম সেখানে আর মর্নিং নেই, তবু গুড মর্নিং। আচ্ছা, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব একটা প্র্যাকটিস সেট জেনারেল নলেজের, যেখানে 50 থেকে 60টা প্রশ্ন আমরা আলোচনা করব। ক্লিয়ার? যেগুলো সামনের WP, KP, RPF, একই সঙ্গে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ সব এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা লাইভে রয়েছে প্রত্যেকেই সেই কমেন্ট বক্সে আনসার করার চেষ্টা করবে। আনসার ভুল হোক অসুবিধা নেই, এখানে ভুল হোক, এখানে কোনো মার্কস কাটা যাবে না, এক্সাম হলে যেন না ভুল হয় সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ফার্স্ট অপশান রয়েছে ডক্টর B.R. আম্বেদকর, সেকেন্ড অপশান রয়েছে বাবু জগজীবন রাম, থার্ড অপশান রয়েছে মহাত্মা গান্ধী, আর লাস্ট অপশান রয়েছে জ্যোতিবা ফুলে। বলো, ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার বছরখানেক পর আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে এই কয়েকটা দিন আমি ক্লাসটা তোমাদের দিতে পারিনি। চলো আজ থেকে রেগুলার ক্লাস হবে, ঠিক আছে? কীভাবে আনসার করো? ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিপ্রেসড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান দিয়েছি, বলো। B.R. আম্বেদকর, জগজীবন রাও, মহাত্মা গান্ধী, জ্যোতিবা ফুলে। আচ্ছা, এর সঠিক উত্তর হয়ে যাবে কি বাবু জগজীবন রাম। ঠিক আছে, বাবু জগজীবন রাম 1935 খ্রিস্টাব্দে ডিপ্রেসড ক্লাস লিগ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, 1935 খ্রিস্টাব্দে বাবু জগজীবন রাম ডিপ্রেসড ক্লাস লিগ প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? পরের প্রশ্ন আছে, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় হয়েছিল? কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় হয়েছিল? কলকাতা, পাটনা, নাসিক নাকি লাহোর? বলো, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় হয়েছিল? কলকাতা, পাটনা, নাসিক না লাহোর? বলো, কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রথম সভা কোথায় হয়েছিল? কী হবে? কংগ্রেস সমাজতান্ত্রিক দল যেটা হচ্ছে 1934 সালে গঠন হয়েছিল। 1934 সালে প্রথম সভা হয়েছিল পাটনাতে।
প্রথম সভা হয়েছিল বিহারের পাটনাতে, ঠিক আছে। কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে যেটা গঠিত হয়েছিল, এবং যে কমিটির প্রথম সভা হয়েছিল বিহারের পাটনাতে। ক্লিয়ার? না, কলকাতা হবে নি, পাটনা হবে। আচ্ছা বলো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কবে হয়েছিল? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কবে হয়েছিল? সেই সঙ্গে প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের, ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একটু হার্ড, কয়েকটা প্রশ্ন তো হার্ড থাকবে, এখানে প্রথমের প্রশ্নগুলোই হার্ড এসছে। বলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল, কবে হয়েছিল, সভাপতি কে ছিলেন? একদম বোম্বেতে হয়েছিল, 1885-তে হয়েছিল, সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। একদম। পরের প্রশ্ন আছে, চোলাদের রাজধানী কোথায় ছিল? বলো, চোলাদের রাজধানী কোথায় ছিল? কাবেরীপট্টনম, কাঞ্চি, নাগাপট্টনম না তাঞ্জোর? একদম গোকুলদাস তেজপাল কলেজ। রাজু ঠিক বলছো, রাজু পান্ডে। বলো, নেক্সট কোশ্চেন আনসার করো। চোলাদের রাজধানী কোথায় ছিল? কাবেরীপট্টনম, কাঞ্চি, নাগাপট্টনম না তাঞ্জোর? চোলাদের রাজধানী কোথায় ছিল? কি হবে? চোলাদের রাজধানী ছিল কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে কি তাঞ্জোর। ঠিক আছে, তাঞ্জোর। চোলাদের রাজধানী ছিল কোথায়? প্রথমে ছিল তাঞ্জোর, পরবর্তীকালে সেই জায়গার নাম পরিবর্তন হয়ে কী হয়েছিল? গঙ্গাইকোন্ডাচলাপুরম। পরবর্তীকালে সেই জায়গার নাম চেঞ্জ হয়ে হয়েছিল কি? গঙ্গাইকোন্ডাচলাপুরম। উত্তর তাহলে কী হয়ে যাবে? তাঞ্জোর। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? বলো, বৌদ্ধ ধর্ম, যোগ দর্শন, আজীবক ধর্ম না জৈন ধর্ম? দর্শন দিয়ে দিয়েছে, কোন ধর্ম বলা যেতে পারে। ত্রিরত্ন, এই ত্রিরত্নটা কোন ধর্মের সঙ্গে যুক্ত? ত্রিরত্নটা কোন ধর্মের সঙ্গে যুক্ত? বলো, বৌদ্ধ না জৈন? সহজ করে দিলাম প্রশ্নটা, নাও। বৌদ্ধ না জৈন? একদম, ত্রিরত্ন হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত হচ্ছে ত্রিরত্ন। অপশন এ, বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, বলো, স্বাধীন ভারতের প্রথম বননীতি কোন সালে ঘোষিত হয়েছিল? স্বাধীন ভারতের প্রথম বন নীতি মানে ফরেস্ট অ্যাক্ট যেটা, তো স্বাধীন ভারতের প্রথম বন নীতি কোন সালে ঘোষিত হয়েছিল? 1956, 1950, 1951 না 1952? স্বাধীন ভারতের প্রথম বন নীতি কবে ঘোষিত হয়েছিল? এবং সেখানে একটা পার্সেন্টেজের কথা বলা হয়েছিল যে ন্যূনতম বা মিনিমাম কত পার্সেন্ট বনভূমি রাখতে হবে। বলো, স্বাধীন ভারতের প্রথম বন নীতি কত সালে ঘোষণা করা হয়েছিল বা ঘোষিত হয়েছিল? অপশান হচ্ছে 56, 50, 51, 52, 1900 সবগুলোই। 1956, 1950, 1951, 1952। সেই সঙ্গে আরেকটা প্রশ্ন, যে এই বন নীতি অনুসারে কত পার্সেন্ট ফরেস্টের কথা বলা হয়েছিল? কত পার্সেন্ট বনভূমি আবশ্যক বলে বলা হয়েছিল? আরে 1927 অপশান বলেই নিতেও। বলো কি হবে? সুমন মণ্ডল বলছো 1951, 51। বাকিরা বলো। রাজু পান্ডে বলছো 51। অতনগিরি 52। সঠিক উত্তর হয়ে যাবে 1952। 1952 হবে, ঠিক আছে। 1952 প্রথম স্বাধীনোত্তর ভারতবর্ষে প্রথম বন সংরক্ষণ আইন এসেছিল,
ঠিক আছে, সেখানে না 66% নয়, 33%। সেখানে বলা হয়েছিল যে মিনিমাম 33% বনভূমি রাখা উচিত। ঠিক আছে, সেই সঙ্গে বলো তো যে ভারতে বর্তমানে কত পার্সেন্ট বনভূমি রয়েছে? ভারতে বর্তমানে কত পার্সেন্ট বনভূমি রয়েছে বলো? ভারতে বর্তমানে কত পার্সেন্ট বনভূমি রয়েছে? ভারতে বর্তমানে কত পার্সেন্ট বনভূমি রয়েছে? চলো পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদিত হয় বা উৎপন্ন হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট নাকি পশ্চিমবঙ্গ? এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে অনেকবার এসছে। ভারতের কোন রাজ্যে সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদন হয়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ? অনেকবার এসছে, এই কোশ্চেনটা অনেকবার এসছে। না, গুজরাট হবে না, সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, বায়ু বিদ্যুৎ উৎপাদন হয় সব থেকে বেশি পরিমাণে তামিলনাড়ুতে। বায়ু বিদ্যুৎ উৎপাদন হয় সব থেকে বেশি পরিমাণে তামিলনাড়ুতে। ঠিক আছে, তামিলনাড়ু হবে। ঠিক আছে, দেবব্রত, গোপাল, ঠিক আছে, তামিলনাড়ু হবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে, কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বলো, কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বেঙ্গালোর, কলকাতা, মহীশূর নাকি লখনৌ? বেঙ্গালোর, কলকাতা, মহীশূর নাকি লখনৌ? কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বর্তমানে বন কত পার্সেন্ট বলো? এটা তোমাদের কাছে প্রশ্ন করেছি, সবাই কমেন্ট বক্সে আনসার করো। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? গোপাল বলছো মহীশূর, বাকিরা বলো। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট বা খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। রয়েছে কোথায়? মহীশূরে। ঠিক আছে, মহীশূর কোথায়? কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটকের মহীশূরে। কর্ণাটকের মহীশূরে। ক্লিয়ার? কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে বা গবেষণাগার রয়েছে কোথায়? কর্ণাটকের মহীশূরে, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1950 সালে। ক্লিয়ার? পরে প্রশ্ন আসছি। বলো, পরের প্রশ্ন হচ্ছে যে ভবানী, হেমাবতী এবং কাবিনী, ভবানী, হেমাবতী এবং কাবিনী এই নদীগুলো কোন নদীর উপনদী? এই নদীগুলো কোন নদীর উপনদী? অপশান হচ্ছে মহানদী, নর্মদা, কাবেরী নাকি কৃষ্ণা। বলো, ভবানী, হেমাবতী, কাবিনী এই নদীগুলো কোন নদীর উপনদী? অপশান হচ্ছে মহানদী, নর্মদা, কাবেরী, কৃষ্ণা। বলো, কোন নদীর উপনদী এগুলো? হেমাবতী, ভবানী, কাবিনী কোন নদীর উপনদী? দেখো, হেমাবতী, সিমসা, কপিলা, আচ্ছা অমরাবতী, আচ্ছা একই সঙ্গে রয়েছে লোকপাবানী, ভবানী। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কাবেরীর উপনদী। এগুলো সবই হচ্ছে কাবেরী নদীর উপনদী। ঠিক আছে, সবগুলো হচ্ছে কাবেরী নদীর উপনদী, সবগুলোই কাবেরী নদীর উপনদী। বলো, পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? জব্বলপুর, গুরুগ্রাম, হুবলি নাকি জয়পুর? জব্বলপুর, গুরুগ্রাম, হুবলি নাকি জয়পুর? পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়?
কী হবে? পশ্চিম মধ্য রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? জব্বলপুর। একদম একদম, জব্বলপুর যারা বলছো সবারই ঠিক আছে, বিশ্বজিৎ ঠিক আছে, জব্বলপুর। পরের প্রশ্ন আছে, ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোনো সীমারেখা নেই? ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমারেখা নেই? অপশান দিচ্ছি, নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ। বলো, মায়ানমারের সঙ্গে সীমায় কোন রাজ্যগুলো রয়েছে সেটা বললেই আনসার চলে আসবে। ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে? ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে? বলো, ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে? এইখানের অপশান অনুযায়ী আসাম হয়ে যাবে। এখানের অপশান অনুযায়ী যেটা সীমানা নেই সেটা হচ্ছে আসাম, কারণ আসাম ভেতরে রয়েছে। এবারে হচ্ছে তোমরা বলো এটা যে ভারতের কোন কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে? মোট 4টে রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে, ঠিক আছে, মোট 4টে রাজ্যের সঙ্গে মায়ানমারের সীমানা রয়েছে। অরুণাচল প্রদেশ, ঠিক আছে, তারপরে চলে আসবে তোমার নাগাল্যান্ড, তারপরে মণিপুর, তারপরে মিজোরাম। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই 4টা স্টেটের সঙ্গে মায়ানমারের সীমারেখা বা সীমানা রয়েছে। সবথেকে বেশি যদি বলা হয় যে সবথেকে বেশি পরিমাণ সীমানা কার সঙ্গে, মানে কোন স্টেটের সঙ্গে রয়েছে, সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। সবথেকে বেশি হচ্ছে অরুণাচল প্রদেশ, প্রায় 520 থেকে 22 কিমি, ঠিক আছে। কিছু কিছু বইয়ে 20 কিমি থাকে, কিছু কিছু বইয়ে 22 কিমি থাকে, তো 20টাই ধরে রাখো যে 520 কিমি। সব থেকে বেশি বাউন্ডারি শেয়ার করছে হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম, এই 4টা স্টেট। আচ্ছা, পরের প্রশ্ন, বলো, বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে? বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছেন দুর্গা, যার নাম হচ্ছে দুর্গা। এই দুর্গার স্রষ্টা কে, মানে কে তাকে তৈরি করেছিল, মানে করেছিলেন, ডক্টরের নামটা বলতে চাইছে। দেবী প্রসাদ শেট্টি, না সুভাষ মুখোপাধ্যায়, প্রতাপ রেড্ডি, না নরেশ ত্রিহান? বলো, দেবী প্রসাদ শেট্টি, সুভাষ মুখোপাধ্যায়, প্রতাপ রেড্ডি, নাকি নরেশ ত্রিহান? কি হবে? এর উত্তর হয়ে যাবে কি? সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, ঠিক আছে। আর একই সঙ্গে মাথায় রাখবে যে ভারতের প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে কি? দুর্গা। তার দুর্গা, বা তার আরেকটা যে নাম রয়েছে, মেন যে নাম, সেটা হচ্ছে কানুপ্রিয়া আগরওয়াল, কানুপ্রিয়া আগরওয়াল, ঠিক আছে, ওরফে দুর্গা বলা হয়। প্রথম, ভারতের প্রথম টেস্ট টিউব বেবি এবং পৃথিবীর দ্বিতীয় ছিল। আচ্ছা চলো, পরের প্রশ্ন, বলো, স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? 1948, 1960, 1972, নাকি 2008? 1948, 1960, 1972, 2008, কত সালে স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? স্বাধীন ভারত কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? 1948, 1960, 1972, 2008, কত হবে? না, 1948 হবে, ঠিক আছে, 1948। হবে।
কে জিতেছিল 1948-এ? হকি 1948-এ হকি দল, ভারতীয় হকি দল গ্রীষ্মকালীন অলিম্পিকে, ঠিক আছে, ফাইনালে সম্ভবত গ্রেট ব্রিটেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং স্বর্ণপদক জয়লাভ করেছিল 1948-এ হকি, ইন্ডিয়ান হকি। আচ্ছা, পরের প্রশ্ন আছে এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? দালাই লামা, কৈলাস সত্যার্থী, সালমান রুশদি না অমর্ত্য সেন? ঠিক, একদম। ব্যক্তিগতভাবে হচ্ছে 2008। বলো, এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? দালাই লামা, কৈলাস সত্যার্থী, সালমান রুশদি, অমর্ত্য সেন? যারা লাইভে রয়েছে এই মুহূর্তে, ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাস লাইক করবে, সেই সঙ্গে সবাইকে বলবো সবাই একটু করে শেয়ার করে দেবে, সবাই ক্লাসটা শেয়ার করে দেবে বিভিন্ন গ্রুপগুলোতে। চলো আনসার করো, এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? দালাই লামা, কৈলাস সত্যার্থী, সালমান রুশদি না অমর্ত্য সেন? এটা সহজ প্রশ্ন। কি হবে? এভরি চাইল্ড ম্যাটার্স বইটি কে লিখেছেন? না, অপশন ডি নয়। এর উত্তর হয়ে যাবে কি কৈলাস সত্যার্থী। ঠিক আছে, কৈলাস সত্যার্থী। বলো তো, কৈলাস সত্যার্থী যিনি হচ্ছে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, বলো কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? কৈলাস সত্যার্থী শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? কৈলাস সত্যার্থীর যে বইগুলো রয়েছে সব বইগুলো হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বা চিলড্রেন্সদেরকে নিয়ে, ঠিক আছে, যেমন হচ্ছে উইল ফর চিলড্রেন, একই সঙ্গে আজাদ বাচপান কি ওর, ঠিক আছে, আর হচ্ছে এভরি চাইল্ড ম্যাটার্স। এই যে তিনটা বই, তিনটাই হচ্ছে কৈলাস সত্যার্থীর বই। তিনি 2014 সালে বা 2014 অপশান, এটার আবার কি অপশান, 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কৈলাস সত্যার্থী। বলতো এই কৈলাস সত্যার্থী তো একজন ভারতীয় ছিলেন। এর সঙ্গে কৈলাস সত্যার্থীর সঙ্গে একজন পাকিস্তানের একজন নোবেল পুরস্কার পেয়েছিলেন এই শান্তি নোবেল পুরস্কার, নাম কি? পাকিস্তানের যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম কি? সেই সঙ্গে উনি হচ্ছেন সব থেকে কনিষ্ঠ ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, সব থেকে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন, ইউথ নোবেল লরেট বলা হয়। নাম কি? সে কি গো? কি হবে? আরে মালালা ইউসুফজাই। কি হবে? উত্তর হয়ে যাবে কি মালালা ইউসুফজাই। ঠিক আছে, মালালা ইউসুফজাই। হ্যাঁ একদম মালালা। পাকিস্তানের বাচ্চাদের এডুকেশনের জন্য লড়েছিল মালালা ইউসুফজাই। আচ্ছা, পরের প্রশ্ন আছে ভারতরত্ন ডিজাইন করা হয়েছে কোন গাছের পাতার মতো? ভারতরত্ন ডিজাইন করা হয়েছে কোন গাছের পাতার মতো? তাল, নারকেল, অশ্বত্থ না বট? সবাই বারবার আশা করছি ভারতরত্নর যে লোগোটা রয়েছে সেই লোগোটাতে একটা পাতা রয়েছে, পাতার ওপরে ভারতরত্ন লেখা থাকে, সেটা কোন পাতা, কোন গাছের পাতা? তাল, নারকেল, অশ্বত্থ না বট? দুটো অপশান তো এমনিতেই চলে যাবে। অশ্বত্থ হবে, সবাই ঠিক আছে। পরের প্রশ্ন আছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপের সঙ্গে যুক্ত কোন খেলা? না, কোন খেলার সাথে যুক্ত? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ
ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, সাঁতার না ক্রিকেট? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোনটির সাথে যুক্ত বলো? ফুটবল, হকি, সাঁতার নাকি ক্রিকেট? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, বলো কি হবে? ফুটবল, ফুটবল হকি দুটোই বলছো? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ হকি, হকি খেলার সঙ্গে যুক্ত। হকির যে কটা গুরুত্বপূর্ণ কাপ রয়েছে সেগুলো হচ্ছে কি, একটা তো বললাম যে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, একই সঙ্গে রয়েছে, না ফুটবল নয় হকি হবে, একই সঙ্গে রয়েছে বেটন কাপ, আচ্ছা লেডি রতন টাটা ট্রফি, সঙ্গে রয়েছে রঙ্গস্বামী কাপ, আর একটা রয়েছে যাদবেন্দ্র কাপ, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে হকির সঙ্গে যুক্ত, এগুলো সবই হকির সঙ্গে যুক্ত। আর একবার বলে দিচ্ছি, বেটন কাপ, আচ্ছা লেডি রতন টাটা ট্রফি, রঙ্গস্বামী কাপ, আর আছে যাদবেন্দ্র কাপ, ঠিক আছে? এগুলো সবই হকির সঙ্গে যুক্ত। আচ্ছা পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে, বলো কোন দুটি দেশের মধ্যে হিন্ডনবার্গ লাইন অবস্থিত? কোন দুটি দেশের মধ্যে হিন্ডনবার্গ লাইন অবস্থিত? ফ্রান্স জার্মানি না পোল্যান্ড জার্মানি নাকি ফিনল্যান্ড রাশিয়া নাকি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া? কোন দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন রয়েছে? কোন দুটি দেশের বাউন্ডারিতে হিন্ডেনবার্গ লাইন রয়েছে বলো? হিন্ডেনবার্গ লাইন, কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আন্তর্জাতিক যে সীমারেখার যে নামগুলো, গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সীমারেখার নাম, সেটা দেখবে ফেসবুক পেজে এবং ইউটিউবে দুটোতেই পোস্ট করা রয়েছে। জার্মানি ফ্রান্স বলছো গোপালবালা, আচ্ছা ভাস্কর বলছো জার্মানি পোল্যান্ড, বাকিরা বলো। ফ্রান্স জার্মানি, না ফ্রান্স জার্মানি হবে না, জার্মানি পোল্যান্ড হবে, জার্মানি পোল্যান্ড হবে, ঠিক আছে? হিন্ডেনবার্গ হচ্ছে জার্মানি পোল্যান্ড। আরে বলতো 38 ডিগ্রি প্যারালাল, 38 ডিগ্রি প্যারালাল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? 38 ডিগ্রি প্যারালাল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? অনেকবার আলোচনা করেছি, এটার আনসার আর বলছি নি, বলো তোমরা। 38 ডিগ্রি প্যারালাল কোন দুটি দেশের মধ্যে রয়েছে? কি হবে? আচ্ছা পরের প্রশ্ন আসছি, পরের প্রশ্ন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? এর অপশান দিচ্ছি না, বলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? না অপশান দিচ্ছি, ফার্স্ট অপশান আছে 1%, সেকেন্ড অপশান আছে 12%, থার্ড অপশান আছে 0.04%, আর লাস্ট অপশান আছে 3.8%। বলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? 0.03, অ্যাকচুয়ালি হয় 0.033%, ঠিক আছে? তো এখানে সেরকম সেই হিসাবে অপশান সি রয়েছে 0.04% হয়ে যাবে, ঠিক আছে? এখানে অপশান অনুযায়ী এটা হয়ে যাবে, সেটা হচ্ছে 0.04%, অ্যাকচুয়ালি হয় কত? 0.033%, ঠিক আছে? এটা সবার বলা উচিত ছিল, সবাই বলতে পারলে না। আচ্ছা বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত বলো? বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত পার্সেন্ট?
আচ্ছা, পরের প্রশ্ন আছে যদি দস্তা কোণার, এক সেকেন্ড, ঠিক আছে, যদি দস্তা কোণার ওপর ফেনল বাষ্প চালনা করি তখন আমরা কি পাই? যদি দস্তা কোণার ওপর ফেনল বাষ্প চালনা করি তখন আমরা কি পাই? ফার্স্ট অপশান আছে টলুইন, সেকেন্ড অপশান আছে ইথিন, থার্ড অপশান আছে মিথেন, আর লাস্ট অপশান আছে বেনজিন। বলো কী হবে? যখন দস্তা কোণার ওপর ফেনল বাষ্প চালনা করা হয় তখন আমরা কি পাই? টলুইন, ইথিন, মিথেন, ইথেন হবে, ইথেন, মিথেন, বেনজিন, কী হবে? সুমন মন্ডল বলছো অপশান ডি মানে হচ্ছে বেনজিন। একদম সঠিক উত্তর সুমন। বেনজিন হবে, সঠিক উত্তর হয়ে যাবে কি বেনজিন। ঠিক আছে, বেনজিন হবে। পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্ন আছে যে জীববিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? জীববিজ্ঞানের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? ঠিক আছে, ফার্স্ট অপশান আছে কি প্যারাজোলজি, সেকেন্ড অপশান আছে কি প্যালিওলজি, থার্ড অপশান আছে সাইকোবায়োলজি, আর লাস্ট অপশান আছে মারমেকোলজি। বলো, জীববিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? বলো, প্যারাজোলজি, আচ্ছা প্যালিওলজি, নাকি সাইকোবায়োলজি, নাকি মারমেকোলজি, কোনটা হবে? জীববিজ্ঞানের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক নিয়ে গবেষণা করে? ভালো প্রশ্ন একটা। সুমন মন্ডল বলছো কি অপশান সি, বাকিরা বলো আচরণগত দিক, তার মানে কি আছে? অপশান সি, একদম অপশান সি হবে সাইকোবায়োলজি। ঠিক আছে, সাইকোবায়োলজি হলো জীববিজ্ঞানের একটি শাখা যা প্রাণীদের আচরণগত দিকগুলো নিয়ে যেখানে অধ্যয়ন করা হয় বা স্টাডি করা হয়। সি হবে সায়ন্তিকা, ঠিক। গোপাল, ঠিক আছে, সাইকোবায়োলজি। ঠিক আছে, সাইকোবায়োলজি। বাকিরা চুপচাপ আছো কেন? আনসার করার চেষ্টা করো। দেখো, এইখানে আনসার ভুল হোক কোনো অসুবিধা নেই, এখানে যদি ভুল হয় বরং সেটা আবার মনে থাকবে যেটা ভুল করেছি। যেটা দেখবে যে জিনিসটা একবার ভুল করবে সেটা কিন্তু সহজেই মনে থেকে যায়। তো এখানে আনসার করো, ভুল হোক অসুবিধা নেই। ঠিক আছে, এক্সাম হলে যেন ভুলটা না হয়, তাহলেই হবে। পরের প্রশ্ন, বলো আধুনিক ব্যাকটেরিওলজির জনক নামে কে পরিচিত? আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? লুই পাস্তুর, আচ্ছা লিউয়েন হক, রবার্ট হুক, না এডওয়ার্ড জেনার? আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? বলো, সহজ প্রশ্ন এবং এর আগে অনেকবার আলোচনা করা প্রশ্ন। আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? রবার্ট হুক কেন হবে? সঠিক উত্তর হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর হবে। ঠিক আছে, লুই পাস্তুর হবে। চলো পরের প্রশ্ন আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় কোথায়, মানে কার কাছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয়
কোথায়? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার না উপরাষ্ট্রপতির কাছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার নাকি উপরাষ্ট্রপতি? কোথায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয়? কী হবে? সেই সঙ্গে বলতো যে কত নম্বর আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে ইউপিএসসির কথা বলা হয়েছে বা ইউপিএসসির কথা রয়েছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কথা রয়েছে? রাষ্ট্রপতি হবে অবশ্যই। না, স্পিকার হবে না। স্পিকার কে বলছো? স্পিকার হবে না, স্পিকার হবে না। স্পিকার কে বলছো? স্পিকার হবে না, রাষ্ট্রপতি হবে। সেই সঙ্গে বলো যে আমাদের সংবিধানে কত নম্বর আর্টিকেলে ইউপিএসসির কথা বলা হয়েছে? একদম পূজা, 315 আর্টিকেল 315 বা 315 নম্বর আর্টিকেলে ইউপিএসসির কথা বলা হয়েছে। 15 থেকে মাথায় রাখবে যে 15 থেকে 323 পর্যন্ত রয়েছে, ঠিক আছে? 315 থেকে 323 পর্যন্ত যে আর্টিকেল রয়েছে সেখানে ইউপিএসসির কথা বলা হয়েছে। 315, ঠিক আছে, আর্টিকেল 315। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে যে আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার বা কাদের মধ্যে রয়েছে? আন্তঃরাজ্য প্রতিষ্ঠার ক্ষমতা কার বা কাদের রয়েছে? ফার্স্ট অপশান আছে সংসদ, সেকেন্ড অপশান আছে রাষ্ট্রপতি, থার্ড অপশান আছে লোকসভার স্পিকার, আর লাস্ট অপশান আছে প্রধানমন্ত্রী। বলো আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার রয়েছে? সেই তো দেখো, পূজা তো লেট করে আসছে, পূজা ঘুরতে গেছিল মনে হয়। কি হবে? পার্লামেন্ট বলছো? পার্লামেন্ট? না, এটা পার্লামেন্ট হবে না। এটা হচ্ছে ওই যে একটা কমিশন ছিল সরকারিয়া কমিশন, সেই কমিশনের সরকারিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী, ঠিক আছে, রাষ্ট্রপতির অনুমোদনে বা রাষ্ট্রপতির কী বলা হবে ওটাকে, আদেশে, রাষ্ট্রপতির আদেশে সংবিধানের তোমার 263 নম্বর অনুচ্ছেদে সেটা বলা রয়েছে যে রাষ্ট্রপতির আদেশে কোনো একটা আন্তঃরাজ্য পরিষদ গঠন করা যাবে। এবং ক্ষমতা বলে যদি বলা যেতে পারে যে ক্ষমতা বলে সেই আন্তঃরাষ্ট্রীয় যে কমিশন গঠন হবে সেই কমিশনের চেয়ারপারসন হবেন কে? প্রধানমন্ত্রী। সংসদ কালকেই পড়লাম টেলিগ্রাম গ্রুপে। সংসদ হবে না। আচ্ছা, পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন তফসিলে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বিভাজনের কথা বলা হয়েছে? সপ্তম, অষ্টম, নবম, দশম? খুব সহজ প্রশ্ন, বলো। কি হবে? কোন তফসিলে রয়েছে? অষ্টম তফসিল। আরে অষ্টম তফসিলে তো ভাষা রয়েছে, ভাষা, ল্যাঙ্গুয়েজ রয়েছে অষ্টম তফসিলে। রিয়াপতি বলছো সপ্তম? আচ্ছা, 7 বলছো। সপ্তম হবে, সপ্তম, ঠিক আছে। সপ্তমের সেখানে সপ্তম তফসিলে তিনটে লিস্টের কথা বলা হয়েছে না, যে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, আর হচ্ছে তোমার কনকারেন্ট লিস্ট, ঠিক আছে, তিনটে লিস্টের কথা বলা হয়েছে।
যেখানে যে ওই যে কনকারেন্ট লিস্ট বা যেটাকে বলছি আমরা যুগ্ম তালিকা, সেই যুগ্ম তালিকার মধ্যেই তো রয়েছে যে কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা। আচ্ছা চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন আছে যে কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? বলো, কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের কলেজিয়াম নাকি প্রধান বিচারপতি? কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, সুপ্রিম কোর্টের কলেজিয়াম নাকি প্রধান বিচারপতি? বলো কি হবে? কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? রাষ্ট্রপতি, আইনমন্ত্রী, কলেজিয়াম নাকি প্রধান বিচারপতি? বলো। কি বলছো গোপাল? 10-এ কি আছে? 10 ওই যে 10-এ এপাং ওপাং ঝোপাং, সেটাকে রক্ষা করার জন্য কিছু দিয়েছে, কিন্তু সেটা কে মানে? আরে দল ত্যাগ বিরোধী আইন 1985 52 অ্যামেন্ডমেন্ট। আচ্ছা যাই হোক, এটার উত্তর হবে কি সুপ্রিম কোর্টের কলেজিয়াম, রাষ্ট্রপতি নয়, সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম ব্যবস্থা রয়েছে সেই কলেজিয়ামের মাধ্যমেই অ্যাডহক বিচারক নিয়োগ করা হয়। ঠিক আছে, সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে নিয়োগ করা হয়। আচ্ছা পরের প্রশ্ন, বলো মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে কে? মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে কে? অপশান দিচ্ছি। ফার্স্ট অপশান আছে সালমোনেলা, সেকেন্ড অপশান আছে ব্যাসিলাস, থার্ড অপশান আছে এজেটোব্যাক্টর, আর লাস্ট অপশান আছে কি ভিব্রিও। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবর্ধন করতে পারে কে? সালমোনেলা, ব্যাসিলাস নাকি এজেটোব্যাক্টর নাকি ভিব্রিও? কি হবে? অপশন সি, একদম অপশন সি, এজেটোব্যাক্টর। অপশন সি যারা বলছো সবারই ঠিক আছে। অপশন সি এজেটোব্যাক্টর যারা বলছো সবারই ঠিক আছে, এজেটোব্যাক্টর হবে। পরের প্রশ্ন আছে যে পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল কখন? 5 ইয়ার প্ল্যানের কথা বলা হচ্ছে এখানে। পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল কখন? বলো, তৃতীয় পরিকল্পনার পরে, চতুর্থ পরিকল্পনার পরে, পঞ্চম পরিকল্পনার পর নাকি ষষ্ঠ পরিকল্পনার পর? কোন পরিকল্পনার পরে যে পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল? প্ল্যান হলিডে কোন পরিকল্পনার পরে ঘোষণা করা হয়েছিল? প্ল্যান হলিডে কোন সময় ছিল? কোন বছর ছিল প্ল্যান হলিডে? কোন বছর প্ল্যান হলিডে ছিল? নাইনটিন 66 থেকে 1969 পর্যন্ত। ঠিক আছে, থার্ড 5 ইয়ার প্ল্যানের পর ছিল 66 to 69। একদম পূজা ঠিক বলছো, 66 থেকে 69 পর্যন্ত। চলো পরের প্রশ্ন আছে কোনটি ভারতে রাজস্ব নীতি প্রণয়ন করে? কোনটি ভারতে রাজস্ব নীতি প্রণয়ন করে? ফার্স্ট অপশান আছে অর্থ কমিশন, সেকেন্ড অপশান আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, থার্ড অপশান আছে অর্থ মন্ত্রণালয়, আর লাস্ট অপশান আছে পরিকল্পনা কমিশন। প্রশ্নটা আবারও বলছি, ভালো করে শোনো। কোনটি ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে? রাজস্ব নীতি প্রণয়ন করে রেভিনিউ,
পলিসি যেটা হয়, অর্থ কমিশন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থ মন্ত্রণালয় না পরিকল্পনা কমিশন? বলো। কি হবে? আরবিআই, 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 সবাই বলছো আরবিআই। ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে? আচ্ছা, এটা একটা কনফিউশন রয়েছে অর্থ কমিশন এবং আরবিআই এর মধ্যে, এটা একটু চেক করবে তো পরে, এটা সবাই একটু চেক করবে। রাজস্ব নীতি, রাজস্ব নীতি আমার মনে হচ্ছে এটা অর্থ কমিশন হবে। তোমরা সবাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছো, কিন্তু এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হবে না মনে হচ্ছে। রাজস্ব নীতি প্রণয়ন করে কে? রাজস্ব নীতি মানে কি, মানে যেটা হচ্ছে কী ধরনের ট্যাক্স, মানে কোন ক্ষেত্রে কী ধরনের ট্যাক্স, এই ধরনের যে ব্যাপারগুলো ট্যাক্স কাটা হবে, তো সেটা তো অর্থ কমিশনই করার কথা, কারণ বাজেট পেশ করছে অর্থ কমিশন, ঠিক আছে? তবু একবার চেক করে নেবে, ঠিক আছে? আমার হিসাবে এটার অ্যান্সার হওয়া উচিত অর্থ কমিশন। একজনই পূজা বলছো, শুধু পূজা বলছো, অপশান এ অর্থ কমিশন। কনফিউশন থাকলে এটা চেক করে নেবে। আচ্ছা, পরে প্রশ্ন, বলো ভারতে কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? দিল্লি, পাঞ্জাব, গোয়া না পশ্চিমবঙ্গ? ভারতে কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? দিল্লি, পাঞ্জাব, গোয়া না পশ্চিমবঙ্গ? কোন রাজ্যের মাথাপিছু আয় সব থেকে বেশি? বলো। দিল্লি, পাঞ্জাব, গোয়া নাকি পশ্চিমবঙ্গ? ভুল করে পশ্চিমবঙ্গ কেউ বলে দাওনি। বলো, আরে অপশান তো দিচ্ছি, যে কোনো একটা টিক মারো। ভারতের কোন রাজ্যের মাথাপিছু আয় সবচেয়ে বেশি? পার ক্যাপিটা ইনকাম সব থেকে বেশি কোন রাজ্যের? দিল্লি, পাঞ্জাব, গোয়া না পশ্চিমবঙ্গ? পার ক্যাপিটা ইনকাম কী করে বের করানো হয়? যে একটা রাজ্যের মোট যে টাকা বা মোট যে অর্থ রয়েছে, সেই অর্থকে সেই রাজ্যের জনসংখ্যা দ্বারা ভাগ করে, সেই রাজ্যের পপুলেশন দ্বারা ভাগ করলে যেটা বেরোয় সেটা হবে কি সেইখানকার পার ক্যাপিটা ইনকাম। তাহলে সেই হিসাবে কোনটা হবে? গোয়া হবে, গোয়া। সেই আচ্ছা, সুমন মণ্ডল বলছো রাজস্ব নীতি ভারতের অর্থ মন্ত্রণালয় দ্বারা প্রণয়ন করা হয়। আমি সেটাই বললাম তো, তোমরা তো সবাই আরবিআই আরবিআই বলছিলে। ওকে, সবাই কনফার্ম হয়ে গেলে ওটাই হবে, ঠিক আছে? আমাদের ডাব্লিউবি, ওই জন্য তো দেওয়া হচ্ছে, আর বলবো নি, থাক, অনেকবার বলেছি। এত ভাতা দেওয়া হচ্ছে তো ওই জন্যই, তাই না? পার ক্যাপিটা ইনকাম এত হাই রয়েছে যে ভাতা দিতে হচ্ছে। আচ্ছা, পরের প্রশ্ন আছে, গেম চেঞ্জার গ্রন্থটির লেখক কে? বলো, গেম চেঞ্জার গ্রন্থটির লেখক কে? ফার্স্ট অপশন আছে সেন ওয়ার্ন, সেকেন্ড অপশন আছে সৌরভ গাঙ্গুলি, থার্ড অপশন আছে ক্রিস গেইল, আর লাস্ট অপশন আছে সাইদ আফ্রিদি। বলো। বলো, গেম চেঞ্জার গ্রন্থটি কে লিখেছেন? গেম চেঞ্জার গ্রন্থটি কে লিখেছেন? বলো। গোপালবালা বলছো আফ্রিদি, আবার কোশ্চেন মার্ক। সঠিক উত্তর হয়ে যাবে সাইদ আফ্রিদি, পাকিস্তানের।
গেম চেঞ্জার বইটি লিখেছে কে? সাইদ আফ্রিদি। ঠিক আছে। আর একই সঙ্গে বলতো সিক্স মেশিন বইটা কে লিখেছে? এটা সবাই বলতে পারবে। সিক্স মেশিন বইটা কে লিখেছে? সিক্স মেশিন, যে সব থেকে বেশি সিক্স মারবে সেই লিখবে, তাই না? কে হবে তাহলে? সিক্স মেশিন বইটি কে লিখেছেন? সিক্স মেশিন কোন ক্রিকেটার সিক্স মেশিন বইটি লিখেছেন? লাইভটা প্রবলেম হচ্ছে, কই আমার এখানে তো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে গোপাল, দেখো সুমন ঠিক করে দেখো। নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, কি আর করা যায় বলো। তাহলে কি হবে? সিক্স মেশিন কার লেখা? সিক্স মেশিন হচ্ছে ক্রিস গেইলের লেখা, ক্রিস গেইল। আচ্ছা, তারপরে বলছি এ সেঞ্চুরি ইজ নট এনাফ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এটা কার লেখা বলো? এই তো গোপাল বলা বলে দিয়েছে সেঞ্চুরি ইজ নট। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এখন, একটু দেখছি। তাহলে কি হবে? এ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির লেখা। বলতো নো স্পিন বইটি কার লেখা? নো স্পিন বইটি কার লেখা? নো স্পিন বইটি কার লেখা? না, নো স্পিন বললাম, নো স্পিন ওয়াটসন নয়, ওয়াটসন নয়, সেন ওয়ার্নের লেখা হচ্ছে নো স্পিন, ওয়াটসন নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন হচ্ছে নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টা কে? নন্টে ফন্টে চরিত্রটির স্রষ্টা কে? নারায়ণ দেবনাথ, নারায়ণ গাঙ্গুলি, সুনীল গাঙ্গুলি, প্রাণ কুমার শর্মা। কি হবে? নন্টে ফন্টে কি হবে? বিশাল অসুবিধা হচ্ছে, তাই তো দেখছি। এতক্ষণ ঠিক চলছিল, এখনই প্রবলেমটা শুরু হলো আবার। আরে 5G নেট চলছে, তারপরে যদি এরকম হয় তার কি করা যায় বলো। আর কয়েকটা প্রশ্ন আছে, এখনই আবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, নন্টে ফন্টে স্রষ্টা হচ্ছেন কে? নারায়ণ দেবনাথ। ঠিক আছে, নারায়ণ দেবনাথ। আর কয়েকটা প্রশ্ন আছে কিন্তু এই সময়টাই ডিস্টার্ব হচ্ছে।